সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু, আসসালামু আলাইকুম। এখন একটা নতুন বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হলাম। যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব তার সুনাম হচ্ছে বাংলাদেশ কি খাদের কিনারে। বিলেতের প্রভাবশালী সংবাদপত্র দ্য গার্ডিয়ানের সাংবাদিক আন্না এলিস পিটারসন সম্প্রতি বাংলাদেশ সফর করে গেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেই তার সাক্ষাৎ হয়। সব কিছু মিলিয়ে সম্প্রতি তিনি দ্য গার্ডিয়ানে একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছেন। প্রতিবেদনটি দেশে বিদেশে সাড়া ফেলেছে। এই প্রতিবেদনের এক জায়গায় আন্না বলেছেন, ঢাকা রাজপথে দিয়ে হাঁটতে হাঁটতে আর মনে হয়েছে বাংলাদেশ এখন খাদের কিনারে। এখন আমরা দেখব সত্যি কি বাংলাদেশ খাদের কিনারে। আন্নার ওই সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনটি নিয়ে দেশে বিদেশে আলোচনার টেবিলেই হইচই হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তো বটেই, বিভিন্ন রাজনৈতিক আলোচনাতেও দেশে বিদেশে আন্না এলিস পিটারসনের এই উক্তিটি নিয়ে কথাবার্তা হচ্ছে। অনেকেই মিডিয়াতে এই বিষয়টি নিয়ে অনেকে এড়িয়েও গেছেন। অনেক রাজনীতিবিদ তার উক্তিকে উদ্ধৃত করে বাংলাদেশের সংকট মোকাবেলার জন্য আশু এবং জরুরি পদক্ষেপগুলোর জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছেন। বাস্তবতা কী বলে? বাংলাদেশ কি সত্যি আসলে খাদের কিনারে, নাকি আন্না এলিস পিটারসনের বক্তব্য একটু বাড়াবাড়ি হয়েছে? এই কথা ঠিক যে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর নতুন সরকার খুব একটা স্বস্তিতে আছে বলা যায় না। এই সরকারের মধুচন্দ্রিমা সময় ইতিমধ্যেই অতিবাহিত হয়েছে। এখন এই সরকারের কাছে মানুষের প্রত্যাশার চাপ প্রতিদিনই বাড়ছে। প্রত্যাশা পূরণ না হয় হতাশাও তৈরি হচ্ছে অনেক ক্ষেত্রেই। বাংলাদেশের মানুষ 5ই আগস্টের পর অনেক বড় রকমের একটা প্রত্যাশার ফানুস নিয়ে নতুন সরকারের দিকে তাকিয়েছিল। 15 বছরের দমবন্ধ অবস্থা থেকেই মুক্তির পর এদেশের জনগণ তাদের পঞ্জীবিত বঞ্চনার অবসান চাচ্ছেন খুবই দ্রুত। আর এই কারণেই দাবি দেওয়ার চাপ অনেক বেশি। বিশেষ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের গত 17 বছরে জমে থাকা অভাব, অভিযোগ, বঞ্চনা, নিপীড়ন ইত্যাদি পূরণের জন্য আর চটলজীব পথ খোঁজে রাজপথে নামার মাধ্যমে। দায়িত্ব গ্রহণের পর এই সরকার সবচেয়ে যে বড় চ্যালেঞ্জের মধ্যে পড়ে তা হলো কথায় কথায় রাজপথ দখল, এই বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সড়ক অবরোধ। এমনকি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনেও নানান ধরনের বিশৃঙ্খলা এবং অবরোধ সৃষ্টি করা হয়েছে। এটি জনজীবনকে রীতিমতো অতিষ্ঠ করে তুলেছে। সড়কগুলো অবরোধ হওয়ার ফলে মানুষের কর্মজীবনে এক ভয়ঙ্কর বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আমরা জানি যে বিগত সরকারের পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে পুলিশ বাহিনী নিষ্ক্রিয় হয়ে পড়ে। এই বাহিনীর একটা বড় অংশ দলীয়করণের কারণে রীতিমতো সরকারি দলের পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছিল। অনেকেই গণ অভ্যুত্থানের পর জনরসে ভয়ে পালিয়ে যান। ফলে পুলিশ প্রশাসনের কার্যক্রম প্রকৃতপক্ষেই ভেঙে পড়ে। বেশ কিছুদিন পুলিশের কোনো কার্যক্রমই ছিল না। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর একটি ধ্বংসরূপের মধ্য দিয়ে পুলিশ প্রশাসনকে টেনে তুলেছে। এই প্রক্রিয়া এখনও শেষ হয়নি, শেষ হতে আরও সময় লাগবে। এই গণ অভ্যুত্থান সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশের মনোবলকেই কিছুটা দুর্বল করে ফেলেছে। পুলিশের বেশ কিছু সদস্য এই গণ অভ্যুত্থানে মারা গেছেন। এটিও গোটা বাহিনীর মনোবল ভেঙে যাওয়ার একটি বড় কারণ বলে মনে হয়। ফলে 5ই আগস্টের পর তারা আগের মতো উদ্যম এবং দায়িত্ব নিয়ে কাজ করতে পারছে না। তাদের মধ্যে একটা ঢিলেঢালা ভাব, এক ধরনের আতঙ্ক এবং হতাশাগ্রস্ত মনোভাব পুলিশের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে কয়েক মাস ধরে। এ কারণেই বিভিন্ন রাস্তায় কথায় অবরোধ এবং অবস্থান কর্মসূচি থেকে পুলিশ বাহিনী নিরাপদে দূরত্ব থাকছে। গা বাঁচিয়ে তামাশা দেখছি। পুলিশের হতাশাজনক অবস্থা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক হওয়ার অন্যতম প্রধান কারণ। সুধীবৃন্দু, আমরা জানি 5ই আগস্টের পর বিভিন্ন থানা থেকে বিভিন্ন পরিমাণ অস্ত্র লুট হয়েছিল। এসব অস্ত্র এখনও সন্ত্রাসীদের দখলে। অস্ত্র উদ্ধারের নামে যে অভিযান পরিচালিত হয়েছিল সেই অভিযান পুরোপুরিভাবে সফল হয়নি। সন্ত্রাসীদের হাতে আছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র। পাশাপাশি 5ই আগস্টের পর বেশ কিছু চিহ্নিত সন্ত্রাসী কারাগার থেকে মুক্তি পায়। কী কারণে এই চিহ্নিত সন্ত্রাসীদের মুক্তি দেওয়া হলো
তাও একটি রহস্যজনক ব্যাপার। তারা নতুন করে তাদের নেটওয়ার্ক তৈরি করেছে, ফলে সারা দেশে চুরি, ছিনতাই, রাহাজানি ইত্যাদি ব্যাপকভাবে বেড়েছে। বিশেষ করে নিজের হাতে বিচার বিভাগকে তুলে নেওয়া এবং মক জাস্টিসের নামে এক ধরনের মতলববাজি সারা দেশেই রীতিমতো আতঙ্ক বাড়াচ্ছে। সুযোগ সন্ধানী দুর্বৃত্তরা এই সুযোগে যে যার মতো দখল বাণিজ্যে সামিল হয়ে প্রতিপক্ষের জমিজমা, ঘাট, হাট, বাজার ইত্যাদি সব দখল করে নিচ্ছে। দখল পাল্টা দখল নিয়ে চলছে হানাহানি, খুনোখুনি আর চাঁদাবাজি তো আছেই। এর সঙ্গে যোগ হয়েছে সারা দেশে নির্বিচারে নারী নিপীড়নের ঘটনা। বিশেষ করে মাগুরায় আসিয়া মৃত্যু গোটা বাংলাদেশকে কাঁদিয়ে বিদায় নিয়েছে। এরকম একটা নাজুক পরিস্থিতিতে শুধু সেনাবাহিনীর উপস্থিতির কারণে এখনও মানুষের মধ্যে কিছুটা আশা বিরাজ করছে। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি একই অবস্থানে থাকলে একটা পর্যায়ে তা মানুষকে ক্ষুব্ধ করে তোলে, হতাশ করে তোলে এবং মানুষ বিরক্ত হতে শুরু করে। কোনো কোনো স্থানে কিছু দুর্বৃত্ত মব সৃষ্টি করে হামলা করেছে, লুটপাট করেছে, আগুন লাগিয়ে বিচার নিজের হাতে তুলে নিচ্ছে, রাস্তায় কাউকে প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করে তাকে পেটানো হচ্ছে ইত্যাদি ঘটনা একটা নিত্য নৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে বাংলাদেশে। এসব খুবই উদ্বেগজনক। সুধীবৃন্দু, আজকে যেটা আলোচনা শুরু করেছিলাম, এই আলোচনা একটু দীর্ঘ, সেই জন্য একটি আলোচনাটি আমি দুই ভাগে বিভক্ত করেছি, প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব। আজকের মতো এখানেই আমার প্রথম পর্বটি শেষ করতে যাচ্ছি। দ্বিতীয় পর্বে আবার আলোচনা করব এবং আমার কিছু বিশ্লেষণ এর সাথে তুলে ধরব। আপাতত আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।